পৃষ্ঠা 23 1 দীপঙ্কর শ্রীজ্ঞান। তিব্বতী ভাষায় যোবো বর্গীয় জয়কার বয়কার, যোবো যে অর্থে প্রভু, যোবো ছেনপো অর্থে মহাপ্রভু। গত একাদশ শতক থেকে বিংশ শতক, এই 1000 বছর ধরে তিব্বতের মানুষ যোবো যে, যোবে ছেনপো বলতে প্রধানত যাঁকে জেনেছেন ও মেনেছেন তিনি আমাদের বাঙালি বৌদ্ধাচার্য দীপঙ্কর শ্রীজ্ঞান। তিব্বতে ও মঙ্গোলিয়ায় কখনো বা সংক্ষেপে অতি যোগচিহ্ন ঈশ দীর্ঘই তালবস্য সমানচিহ্ন অতীশ নামেও তিনি অভিহিত। শোনা যায় অবিভক্ত বাংলার বা বর্তমান বাংলাদেশের ঢাকা জেলায় বিক্রমপুরের ব্রজযোগিনী গ্রামে একটি মাটির ঢিবিকে অতীশের ভিটা বা নাস্তিক পণ্ডিতের ভিটা বলে লোকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। কিন্তু এছাড়া তাঁর জন্মভূমি বঙ্গদেশ তথা ভারতবর্ষ তাকে বিশেষ মনে রাখেনি। অথচ তিব্বতের ধর্ম ইতিহাস, রাজকাহিনী, জীবনী গ্রন্থ, স্তোত্রগাথা ও সর্বোপরি তাঞ্জুর নামে বিশাল শাস্ত্র গ্রন্থ সংকলন সে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রায় সবগুলি মাধ্যমের মধ্য দিয়ে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। তাই দীপঙ্কর শ্রীজ্ঞানের মহৎ ও বিপুল কর্মজীবন সম্পর্কে যা কিছু তথ্য প্রমাণ তা তিব্বতী সূত্র থেকে সংগ্রহ করা ছাড়া গত্যন্তর নেই। সেই সূত্র থেকেই সংক্ষেপে জানা যায়: জল অশ্ব তালবস্যয় বফলা বর্ষে বা 982 খ্রিস্টাব্দে বিক্রমপুরের রাজা কল্যাণশ্রী ও রানী প্রভাবতী বা শ্রীপ্রভার মধ্যম পুত্র চন্দ্রগর্ভ জন্মগ্রহণ করেন। তিনি প্রথম জীবনে তান্ত্রিক অভিষেক গ্রহণ করেন। তখন তার তান্ত্রিক নামকরণ হয় জ্ঞানগুজ্জ বজ্র। পরে ভিক্ষু দীক্ষা গ্রহণকালে তার নাম হয় দীপঙ্কর শ্রীজ্ঞান। ভারতের বিভিন্ন বিহারে অধ্যয়ন শেষে 31 বৎসর বয়সে দীপঙ্কর সুবর্ণদ্বীপের আচার্য ধর্মকীর্তির কাছে বৌদ্ধ শাস্ত্র অধ্যয়নের জন্য গমন করেন। সেখানে 12 বৎসর শাস্ত্র চর্চা করে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। 44 বৎসর বয়সে তিনি ভারতে প্রত্যাবর্তন করেন। পৃষ্ঠা 24। তারপর ভারতে তিনি যে 15 বৎসর ছিলেন সেই সময় তিনি বিভিন্ন বৌদ্ধ বিহারে উদন্তপুরী, সোমপুরী এবং বিশেষভাবে বিক্রমশীল বিহারে অধ্যাপনা ও পরিচালনার কাজে নিযুক্ত থেকে বিপুল খ্যাতি অর্জন করেন। তিব্বত রাজের আমন্ত্রণে ও অনুনয়ে দীপঙ্কর 58 বৎসর বয়সে বিক্রমশীল বিহার থেকে যাত্রা করে নেপাল হয়ে তিব্বতে গমন করেন। সে দেশে রাজানুকূল্যে ও অন্তরঙ্গ শিষ্য ভক্তদের সাহায্যে সমগ্র তিব্বতে মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রতিষ্ঠা করেন। বহু মঠ মন্দির প্রতিষ্ঠা, 2 শতাধিক গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা এবং অগণিত ভক্তবৃন্দের সমাবেশের মধ্য দিয়ে তিনি সে দেশে শ্রেষ্ঠ গুরুর সম্মান লাভ করেন। 13 বৎসর তিব্বতে বাস শেষে কাষ্ঠ অশ্ব কয়াকার মধ্যে শয়টয় অশ্ব বর্ষে অর্থাৎ 1054 খ্রিস্টাব্দে লাসার কাছে ইয়েথাং একার থয়াকার অনুসার ইয়েথাং বিহারে তাঁর মৃত্যু হয়। 2 তথ্য প্রসঙ্গে দীপঙ্কর যখন তিব্বত যাত্রা করেছেন তখন তিনি পরিণত বয়স্ক প্রখ্যাত বৌদ্ধাচার্য। কিন্তু জীবনের যে বৃহৎ অংশ তিনি ভারতে কাটিয়েছেন তার কোনো বিবরণ আমরা এদেশে পাই না। বৌদ্ধাচার্য রূপে ভারতে তাঁর প্রধান কর্মকেন্দ্র ছিল বিক্রমশীল বিহার। এই বিহারটি নিয়ে প্রত্নতাত্ত্বিকদের গবেষণা এখনও অসম্পূর্ণ।
অন্যদিকে সাহিত্যগত উপকরণ বলতে দীপঙ্করের ব্যক্তিগত জীবনের কোনো তথ্য দূরের কথা, বৌদ্ধ ধর্মের ব্যাখ্যামূলক যে সকল গ্রন্থ তিনি রচনা করেছিলেন সেগুলিও এদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তিব্বতী ভাষায় কিন্তু অতীশের জীবনী ও অতীশের সময় রচনাবলীর অনুবাদ সযত্নে রক্ষিত আছে। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের ধর্ম ও কর্মজীবনের বিস্তৃত ও নির্ভরযোগ্য বিবরণের জন্য আমরা যে তিব্বতী সাহিত্যের উপর নির্ভরশীল তা প্রধানত নিম্নোক্ত শ্রেণীতে বিভক্ত। 1. ছই জুং বা ধর্ম ইতিহাস। 2. নাম থর বা জীবনী সাহিত্য। 3. জল রাব বৈষ্ণব রয়াকার বা রাজকাহিনী, পৃষ্ঠা 25। 4. তোধ পা বা প্রশস্তি স্তোত্র। 5. তাঞ্জুর বা প্রায় 3500 ভারতীয় গ্রন্থের বিশাল অনুবাদ সংকলন। তিব্বতী মতে এগুলি শাস্ত্র গ্রন্থ। ভারতীয় বৌদ্ধ গ্রন্থের তিব্বতী অনুবাদ সংকলনের অপর অংশের নাম কাঞ্জুর। তার অন্তর্ভুক্ত গ্রন্থ সংখ্যা 1108। তিব্বতী মতে এগুলি বুদ্ধ বচন। এই উপকরণগুলির মধ্যে প্রথম 4টি ব্যবহারে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। তিব্বতে ইতিহাস বা ইতিহাস আশ্রিত সাহিত্যে কল্পনা ও বাস্তবের সীমারেখা সর্বত্র অস্পষ্ট নয়। লেখকরা ভক্তি প্রকাশের ব্যগ্রতায় বাস্তব বিবরণের পরিবর্তে এখানে বহু ক্ষেত্রেই অলৌকিক কাহিনী বিস্তারে সচেষ্ট হয়েছেন। বর্তমান আলোচনার জন্য আমরা প্রথমেই 2টি ধর্ম ইতিহাসের উল্লেখ করব। শুধু তিব্বতে বা মঙ্গোলিয়ায় নয়, তিব্বতের বাইরেও তিব্বত বিশেষজ্ঞদের মতে ঐতিহাসিক তথ্যের দিক থেকে এই গ্রন্থ দুটির মূল্য সর্বাধিক। প্রথম গ্রন্থটি বুতোন বয়হস্য তয়কা দন্তের ন রিনছেন ডুব ডয়হস্য ব বুতোন রিনছেন ডুব রচিত ভারত ও তিব্বতে বৌদ্ধ ধর্মের ইতিহাস। বুতোন 1290 থেকে 1364 খ্রিস্টাব্দ তাঁর প্রগাঢ় পাণ্ডিত্যে তিব্বতের শ্রেষ্ঠ পণ্ডিত মণ্ডলীর অন্যতম। 1322 খ্রিস্টাব্দে তিনি আলোচ্য গ্রন্থটি রচনা করেন। পাশ্চাত্য পণ্ডিত তিব্বত বিশেষজ্ঞ জর্জ রোয়েরিখের মতে তিব্বতে বৌদ্ধ শাস্ত্রের ইতিহাসে এই গ্রন্থটি অমূল্য। প্রখ্যাত প্রাচ্যবিদ্যাবিদ শেরবাটস্কি বলেন, এই গ্রন্থের প্রথম অংশটির বৈজ্ঞানিক মূল্য অপরিসীম। বৌদ্ধ ধর্মের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংযুক্ত সকল বিষয়ের সমন্বয় এই গ্রন্থটিতে ঘটেছে। কাঞ্জুর ও তাঞ্জুর এই সুবিশাল অনুবাদ সাহিত্য সম্পাদনায় যাঁরা চূড়ান্ত রূপ দেন, বুতোন তাঁদের অন্যতম। তাই বৌদ্ধ ধর্মের ইতিহাস রচনায় বুতোনের চেয়ে যোগ্যতর ব্যক্তি সে সময় আর কেউ হতে পারতেন না। তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসারের যে ইতিহাস, তার পরিপ্রেক্ষিতে এই দীপঙ্করের কর্মজীবন আমাদের প্রধান আলোচ্য বিষয়। সেই কারণেই বুতোনের এই গ্রন্থটির মূল্য অপরিসীম। দ্বিতীয় গ্রন্থটি গই লোচা বা সোননু পাল 1392 থেকে 1481 খ্রিস্টাব্দ রচিত ছই জুং বা ধর্ম ইতিহাস। উদ্ধৃতি শুরু। তিব্বত ভূমিতে বন্ধনীর মধ্যে বৌদ্ধ ধর্মের ও তার প্রচারকদের আবির্ভাবের ক্রমপর্যায়। উদ্ধৃতি শেষ। সংক্ষেপে দেব কোং উয়কা দন্তের ন, পৃষ্ঠা 26। এই বিপুলায়তন গ্রন্থটি রচনাকাল 1476 থেকে 78 খ্রিস্টাব্দ। তিব্বতের ইতিহাসের সুসংহত ঘটনাপঞ্জি রূপে এই গ্রন্থটিও অমূল্য। তিব্বতে বর্ষগণনার পদ্ধতি অনুসারে এতে সন তারিখ নির্দেশ করা হয়েছে। রচনাকার এই কাল নির্দেশে আরেকটি বিশিষ্ট পদ্ধতি গ্রহণ করেছেন, যথা প্রথমে তিনি তিব্বতের ইতিহাসের কোনো গুরুত্বপূর্ণ ঘটনার তারিখ নিয়েছেন, যেমন রাজা স্রোং চান গাম্পোর মৃত্যুকাল
650 খ্রিস্টাব্দ, কিংবা তাঁর নিজের এই রচনারম্ভকাল 1476 খ্রিস্টাব্দ। তারপর সেই বৎসরটিকে ভিত্তি করে তিনি তার পূর্ববর্তী ও পরবর্তী ঘটনাসমূহের কাল নির্ণয় করেছেন। এই ইতিহাসের পৃষ্ঠার পর পৃষ্ঠায় প্রখ্যাত ধর্মগুরুদের ও তাদের শিষ্যদের তালিকা, তাদের জন্মস্থান, বিহার ইত্যাদির নাম, কখনো বা জন্ম মৃত্যুর তারিখও তিনি দিয়েছেন। গ্রন্থটি 15 অধ্যায়ে বিভক্ত এবং এর এক একটি অধ্যায়ে তিব্বতে বৌদ্ধ ধর্মের বিশেষ কোনো শাখা বা সম্প্রদায় সম্পর্কে বিস্তৃত আলোচনা আছে। বিখ্যাত তিব্বত বিশেষজ্ঞ জর্জ রোয়েরিক গ্রন্থটির পূর্ণাঙ্গ ইংরেজি অনুবাদ করেছেন এবং কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে সেই অনুবাদটি দ্য ব্লু অ্যানালস নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। রোয়েরিকের অনুবাদের একটি বিশেষ গুণ এই যে তিব্বতীয় বর্ষগণনার পদ্ধতিকে ইউরোপীয় পদ্ধতির সঙ্গে তুলনা করে তিনি বিশেষ বিশেষ ঘটনাকালকে ইংরেজি খ্রিস্টাব্দে রূপান্তরিত করেছেন। ফলে গ্রন্থটি আধুনিক পাঠকদের কাছে সহজবোধ্য হয়েছে। পরবর্তীকালে প্রথমত এই দুটি গ্রন্থ অবলম্বন করে তিব্বতে আরও কয়েকটি উল্লেখযোগ্য ঐতিহাসিক গ্রন্থ রচিত হয়েছে। এখানে তার মধ্যে অন্তত একটির আলোচনা খুবই প্রয়োজন। এই গ্রন্থটির পূর্ণ তিব্বতী নামটি সুদীর্ঘ, কিন্তু সংক্ষেপে এটি পাগ সাম জোনসং অর্থাৎ কল্পদ্রুম বা কল্পতরু নামে পরিচিত। লেখকের নাম সুম্পা খেনপো ইয়েশে পালজোর, সংক্ষেপে সুম্পা। শরৎচন্দ্র দাসের সম্পাদনায় বিষয়বস্তুর নির্দেশনামা ও বিষয়সূচি সহ গ্রন্থটির একাংশ 1908 খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয়। গ্রন্থটির নানা পরিচ্ছেদের ইংরেজি অনুবাদও শরৎচন্দ্র দাস এশিয়াটিক সোসাইটির পত্রিকায় প্রকাশ করেন। তার সম্পাদিত তিব্বতী সংস্করণের সঙ্গে শরৎচন্দ্র দাস ইংরেজিতে গ্রন্থটির যে বিষয়বস্তু, নির্দেশনামা ও বিষয়সূচি সংযুক্ত করেন। পৃষ্ঠা 27। আমাদের আধুনিক ঐতিহাসিকরা তার উপর বিশেষ নির্ভরশীল। বলাই বাহুল্য, শরৎচন্দ্র দাস এই যুগে তিব্বতী চর্চার অন্যতম পথিকৃৎ এবং আধুনিক বিদ্বান সমাজ তাঁর কাছে এই কারণে চিরঋণী। কিন্তু তাঁর সময়ে, বিশেষত তিব্বতী বর্ষগণনা প্রসঙ্গে বিদ্বানদের যে ধারণা ছিল, পরবর্তীকালে তার সংশোধন সাপেক্ষ বলে প্রমাণিত হয়েছে। ফলে উপরোক্ত বিষয়বস্তুর নির্দেশনামা ও বিষয়সূচিতে শরৎচন্দ্র দাস ইউরোপীয় পঞ্জিকা অনুসারে যেসব সন্তারিক উল্লেখ করেছেন, আধুনিক পণ্ডিতরা অনেক সময় তা গ্রহণ করেননি। এখানে একটি দৃষ্টান্ত উল্লেখ করা যাক। শরৎচন্দ্র দাসের তর্জমার সুম্পার জীবনকাল 1702 থেকে 75 খ্রিস্টাব্দ। যদিও পরবর্তীকালে তা সংশোধন করে 1704 থেকে 1788 খ্রিস্টাব্দ বলে স্থিরীকৃত হয়েছে। শরৎচন্দ্র দাসের বিষয়সূচিতে ইউরোপীয় প্রথায় উল্লিখিত সমস্ত সন তারিখই পুনর্বিবেচ্য। তার উপরে নির্বিচারে নির্ভর করলে কাল নির্ণয়ের ক্ষেত্রে 2-1 বছর, কখনো আরও বেশি হিসাবের ভুল করার আশঙ্কা আছে। সুম্পার গ্রন্থটির রচনাকাল 1748 খ্রিস্টাব্দ। এই গ্রন্থে পশ্চিম তিব্বতের রাজবংশ সম্পর্কে যে অংশটি আছে তার ইংরেজি অনুবাদ ফ্যাঁকে ফয়চন্দ্রবিন্দু জফলা আকার কয়েকার তাঁর অ্যান্টিকুইটিজ অফ ইন্ডিয়ান টিবেট গ্রন্থের 2য় খণ্ডে দিয়েছেন। এই পশ্চিম তিব্বতের রাজবংশের সঙ্গে ঘনিষ্ঠ যোগে তিব্বতে দীপঙ্করের কর্মজীবন অতিবাহিত হয়েছে, তাই দীপঙ্করের জীবনী আলোচনায় ফ্র্যাঁকের এই অনুবাদটিও বিশেষ সহায়ক। দীপঙ্করও তাঁর একান্ত অনুগত পশ্চিম তিব্বতের রাজকুলের কাহিনী যে ঐতিহাসিক সত্য, আষাঢ়ে গল্প নয়, তিব্বতে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মধ্য দিয়ে ফ্রাঁকে তার নিশ্চিত প্রমাণ উপস্থিত করেছেন। তার গ্রন্থের প্রথম খণ্ডে আধুনিক গবেষকবৃন্দ সেই পরিচয় পাবেন।
উল্লেখিত ঐতিহাসিক গ্রন্থাবলী ছাড়া অতীশ দীপঙ্কর সংক্রান্ত তথ্যের আরেকটি গুরুত্বপূর্ণ আকর তাঞ্জুর গ্রন্থ সংকলন। তাঞ্জুরে দীপঙ্করের রচিত, অনুদিত ও সম্পাদিত গ্রন্থগুলি তিব্বতী ভাষায় রক্ষিত হয়েছে। এই গ্রন্থগুলির গ্রন্থ পরিচয় বা পুষ্পিকায় দীপঙ্করের জীবনী সংক্রান্ত মূল্যবান তথ্য পাওয়া যায়। এই পুষ্পিকার কয়েকটি দীপঙ্করের স্বরচিত, যেমন আর্য অবলোকিত লোকেশ্বর সাধন গ্রন্থের পুষ্পিকায় বলা হয়েছে, আমি দীপঙ্কর শ্রীজ্ঞান উপদেশ সমবায়ের ভিত্তিতে এটি রচনা করছি। পৃষ্ঠা 28। এইরকম বেশ কয়েকটি গ্রন্থের পুষ্পিকায় দীপঙ্কর সম্পর্কে নানাবিধ সংবাদ পাওয়া যায়। তিব্বতের বাইরে তিব্বত বিশেষজ্ঞদের মধ্যে জনৈক জার্মান পণ্ডিত কোয়েপে নই, কয়কার অন্তস্থ অপয়কার দন্তের ন রস্যই, কোয়পে নই দীপঙ্কর সম্পর্কে সর্বপ্রথম ঔৎসুক্য দেখান। তারপরে শরৎচন্দ্র দাস কর্তৃক সংগৃহীত ও অনুদিত অতীশের জীবনী আধুনিক পণ্ডিতদের মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি করে। দীপঙ্কর সংক্রান্ত সকল সংবাদের জন্য গবেষকরা বহুদিন পর্যন্ত এই গ্রন্থটিরই স্মরণ নিয়েছেন। 1893 খ্রিস্টাব্দে দ্য জার্নাল অফ দ্য বুদ্ধিস্ট টেক্সট সোসাইটিতে অতীশের জীবনী প্রথম প্রকাশিত হয়। তার পাদটিকায় শরৎচন্দ্র দাস জানিয়েছেন, উদ্ধৃতি শুরু, কল্যাণ মিত্র ছাগ ছয়কার গ সোরপা অতীশের কাহিনী রচনার আগ্রহে নাগছোর সঙ্গে সাক্ষাৎ করতে যান। 19 বছর ধরে নাগছো এই ভারতীয় মহাপণ্ডিতের অতীশের পরিচর্যা করেছেন। অতীশের জীবনী বিষয় নির্ভরযোগ্য বিবরণ দানের যোগ্যতাও তিনি অর্জন করেছিলেন। ইয়াংথোগ মন্দিরে ছাগ সোরপা এই বৃদ্ধ লোচাবার সাক্ষাৎ পান। অতীশের ধর্মজীবন ও কর্মাবলী সম্পর্কে প্রচুর তথ্য তিনি নাগছো ছাগ সোরপাকে দেন। তার কিছু অংশে ছিম থমচে ছেনপা পান এবং তাকে তিনি পুস্তক আকারে বিন্যস্ত করে স্মারক গ্রন্থের রূপ দেন। গাংছেন বা তিব্বতে নার্থাং বন্ধনীর মধ্যে বিহারে কুক্কুর বর্ষে অর্থাৎ সম্ভবত 1250 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি মুদ্রিত হয়। তারই উদ্ধৃতি শেষ। কুক্কুর বর্ষে অর্থাৎ সম্ভবত, আবার পড়ছি, পরবর্তীকালে শরৎচন্দ্র দাসের ইন্ডিয়ান পণ্ডিতস ইন দ্য ল্যান্ড অফ স্নো গ্রন্থের অন্তর্ভুক্ত হয়ে এই জীবনীটি যখন প্রকাশ করা হয় তখন অজ্ঞাত কোনো কারণে এই পাদটিকাটি বর্জিত হয়। গই লোচাবার গ্রন্থেও কাদম্পা সম্প্রদায়ের ইতিহাস বর্ণনা প্রসঙ্গে নাগছোর এই কাহিনীটি মোটামুটি পাওয়া যায়। কাহিনীটি তাই ভিত্তিহীন নয়। অবশ্য দীপঙ্করের জীবনকালের বিবরণ সম্পর্কে তিব্বতের ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। যেমন সুম্পা বলছেন, নেপাল ও তিব্বতে তিনি দীপঙ্কর মোট 15 বৎসর অতিবাহিত করেন, তিব্বতেই 13 বৎসর। কিন্তু মার্গক্রমে বলা হয়েছে তিনি ইয়াঁরিতে ইয় আকার বয়সনরয় হস্যই, ইয়াঁরিতে 3 বছর, ইয়েথাংয়ে 9 বছর, উই চাং ও অন্যান্য স্থানে 5 বছর, অর্থাৎ মোট 17 বছর কাটিয়েছেন। পৃষ্ঠা 29। এই উক্তিতে প্রথম ও শেষ বৎসরকে দুবার করে গোনা হয়েছে এবং ইয়েথাং উই প্রভৃতি বাসকালের সঙ্গে 2 বছর আরও 2 বছর যোগ করা হয়েছে। নাগছো বলেছেন, 19 বৎসর আমি তাঁর সঙ্গে কাটিয়েছি। তিব্বতে যাত্রাকালে অতীশ বিক্রমশীলে বলেছিলেন, আরও 18 বছর পরে আমি আমার নশ্বর দেহ ত্যাগ করব। লাম ইগ সাং খোরমা গ্রন্থে বলা হয়েছে, অগ্নি অশ্ব বর্ষে ভারতে জন্মগ্রহণ করে 60 বৎসর বয়স পর্যন্ত তিনি বুদ্ধ শিক্ষার দ্বারা ভারতকে রক্ষা করেন।
নামথর ইয়েগেতে বলা হয়েছে লৌহ অশ্ব বর্ষে যোব জন্মগ্রহণ করেন, অগ্নি ব্যাঘ্র বর্ষে ভারত থেকে তিব্বতে যাত্রা করেন, কাষ্ঠ শুকর বর্ষ তিনি সামিয়েতে কাটান, অগ্নিশশক বর্ষে তিনি ইয়েথাংয়ে উপনীত হন এবং জল অশ্ব বর্ষে বোডার বন্ধনী শুরু তিব্বতের বর্ষপঞ্জির 11 মাস আমাদের ফাল্গুন মাসের সমসাময়িক বন্ধনী শেষ 18 দিনে ইয়েথাংয়ে তিনি দেহরক্ষা করেন। সুম্পা কিন্তু বলেছেন অধিকাংশ পণ্ডিতের মতে জল অশ্ব বর্ষে তাঁর জন্ম, সুতরাং লাম ইয়েগে এর অগ্নি অশ্ব বর্ষের উল্লেখ সঠিক নয়। কিন্তু জের বর্গীয় জয়কার বয়শূন্য র বন্ধনীর মধ্যে চোং খাপা মার্গক্রমে যা বলা হয়েছে তা খুবই ঠিক। অবশ্য নাগছোর তোদোপা সুমচুপা এবং ডোলুংয়ের তোদোপা সুমচুপা মোটামুটি নির্ভুল। অতীশ প্রসঙ্গে তিব্বতের ঐতিহাসিকদের মতভেদের কিছু নমুনা এখানে দেওয়া গেল। তিব্বতী প্রথায় বর্ষগণনার বৈশিষ্ট্য ও অগ্নি অশ্ব বর্ষ প্রভৃতি কথার তাৎপর্য পরে বিচার করা যাবে। পড়া চলছে পরের ফাইলে 3 বৌদ্ধ ধর্মের ইতিহাসে দীপঙ্কর শ্রী জ্ঞান।